করিডোর ইস্যুতে সরকারের উচিত দলগুলোর সাথে আলোচনা করা। এবি পার্টির অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। যারা বলেছেন হয়তোবা তারা এই বিষয়টি বিবেচনা করেননি, আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য। রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ। নেতাদের কণ্ঠে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি। চিকিৎসা শেষে 5 মে দেশে ফিরবেন খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। সঙ্গে থাকবেন 2 পুত্রবধূ। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল আমার বাংলাদেশ এবি পার্টির 5ম প্রতিষ্ঠাবার্ষিকী। আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান। আলোচনায় উঠে আসে নির্বাচন, মানবিক করিডোর সহ সমসাময়িক রাজনৈতিক ইস্যু। আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ সবার। আমার বাংলাদেশ এবি পার্টির 5ম প্রতিষ্ঠাবার্ষিকী দিনটি পালনে সকালে বিজয়নগরে দলটির কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় র্যালি। এরপর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজনরা। স্বাগত বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক বলেন, জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করে এবি পার্টি। রাজনীতির মডেল প্রস্তাব করেছি, সেটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশের স্বার্থের প্রশ্নে সকল রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন। মানবিক করিডোর প্রসঙ্গে বলেন, সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, খুবই ছোট ছোট বিষয়ে সবগুলো রাজনৈতিক দলকে ডেকে কথা বললেও এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কারো সাথে কথা বলেনি সরকার। খুবই ছোট ছোট বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে ডেকে কথা বলা হয়েছে, অথচ হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয়ে কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি। একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত। রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, বিরোধের জায়গাটা তৈরি করবেন না। সামগ্রিক যে পরিস্থিতি, সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা তৈরি করা। অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবেন। আলোচনায় উঠে আসে সংস্কার, নির্বাচন, আওয়ামী লীগের বিচার প্রসঙ্গ। সবার কণ্ঠেই ছিল আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ। সেই আস্থা ও বিশ্বাসের জায়গা যদি অর্জন না হয়, তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি, সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারবো না। জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো। যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করছে, তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শেষে অনুষ্ঠানের সভাপতি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, মধ্যপন্থী ও জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতির পথে এগিয়ে যাবে এবি পার্টি। হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। এরপরে আজকের আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশে অংশ নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক তৎপরতা বন্ধের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা। এতে জুলাই আন্দোলনে নিহত অনেক শহীদ পরিবারের সদস্য এবং এনসিপি নেতারা বক্তব্য রাখছেন। নেতৃবৃন্দ বলছেন, আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়, গণঅভ্যুত্থানের পর তারা রাজনীতি করার নৈতিক ও গণতান্ত্রিক ভিত্তি হারিয়েছে, এমনটা উঠে আসে বক্তব্যে। আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখে না মন্তব্য করেন এনসিপি নেতারা। বলেন, ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে। একটা দিছি, প্রয়োজনের চোখ আরো একটা দিতে প্রস্তুত আছি। তবু এই খুনি হাসিনার আওয়ামী লীগ এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমি এই 9 মাস যাবত আমি হসপিটালে ভর্তি আছি। আমি এখনো পর্যন্ত যেই কয়টা প্রোগ্রাম হয়েছে, যেই কয়টা আন্দোলন হয়েছে, প্রত্যেকটাতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছি। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনার বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করব। এ ব্যাপারে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, সমাবেশে কারা বক্তব্য রাখছেন, নেতারা কি বলছেন? তিথি, সমাবেশ করছে। আমি যদি একটু দেখাতে যে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় যে সকল নেতারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু পৌঁছেছে এবং একইভাবে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন। তারা কিন্তু জানিয়েছেন যে শেখ হাসিনা ছিলেন যিনি যাকে তাদের নিজস্ব রায়ের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ নেই। আওয়ামী লীগের একই সাথে কিন্তু তারা জানিয়েছেন যে নানান রাজনৈতিক দল সহ নানান এখনো মানুষ রয়েছে যারা কিনা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। তবে এনসিপির এই নেতারা জানিয়েছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই আর প্রতিষ্ঠিত করা যাবে না এবং তাদের বিচার রয়েছে তাদের এই বিচারে বাংলার মাটিতে অনুষ্ঠিত হবে। কিন্তু তারা একটা কথায় বারবার জোর দিচ্ছে যে বারবার সব সংস্কার কেন কেন অন্যান্য রাজনৈতিক দল এই সংস্কার নিয়ে কথা বলছে না। বিশেষ করে যে আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি রয়েছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি রয়েছে, সেটি নিয়ে কেন এখন পর্যন্ত কোন জোরালো ভাব দেখা যাচ্ছে না। আমি যদি আরেকটু জানাই, গত 1 এপ্রিল থেকেই কিন্তু রাজধানী থানায় কিন্তু মশাল মিছিল সহ গণসংযোগ করেছেন এবং একই সাথে কিন্তু তারা এক এক সময় দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগের এই কার্যক্রম করতে হবে, এই বাংলার মাটিতে ফিরিয়ে এনে। তাজনিম, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তিথি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা জানান, জুলাই গণহত্যায় নেতৃত্ব দেয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আবারও ফিরে আসবে ফ্যাসিবাদ। এ সময় অন্তর্বর্তী সরকারের নারী কমিশন বাতিল, কওমি সনদের পূর্ণ কার্যকর এবং লামিয়ার ধর্ষকদের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। একই সময় মসজিদের উত্তর গেটে আহলে হাদিস, হেফাজতে ইসলাম সহ বেশ কিছু সংগঠনও বিক্ষোভ করে। তাদের দাবি, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে। এছাড়া ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদও জানানো হয় সেখানে। 5 মে সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফিরবেন যুক্তরাজ্যে থাকা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানও। বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরাসরি তাকে ভর্তি করা হয় দ্য লন্ডন ক্লিনিকে। সেখানে টানা 17 দিন নানা পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা শেষে 25 জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া আছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে।
কবে দেশে ফিরবেন খালেদা জিয়া? নেতাকর্মী থেকে সর্বস্তরে এই জিজ্ঞাসা ছিল তিনি বিদেশ যাওয়ার পর থেকেই। এপ্রিলের শেষ দিকে ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে মের শুরুতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। 5 মে প্রথমে লন্ডন থেকে সিলেটে, এরপর সিলেট থেকে বেলা 11টার দিকে বিমানে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। জোবাইদুর রহমান, আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান, চিকিৎসক, ব্যক্তিগত সহকারী সহ 8 সদস্যের দল সাথে থাকার কথা রয়েছে। পেয়েছিলাম সেটা একটু বিলম্বিত হচ্ছে, টেকনিক্যাল রিজন, সেই জন্য ম্যাডাম ঠিক করছে যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। সঙ্গে তার দুই বৌমা আসবেন আর কি। বিমানের মাধ্যমে উনি বাংলাদেশে আগামী 5 তারিখ সকাল 9:55 সিলেটে পৌঁছাবেন। এরপরে সিলেট থেকে ঢাকায় 11টার দিকে ঢাকায় পৌঁছাবেন। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। তার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশানের বাসভবন ফিরোজা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এখনো ভিসা পাননি 14,349 জন হজ যাত্রী। ভিসা জটিলতায় আটকে আছে 13 জনের হজ যাত্রা। ভিসা হলেও বিমানের টিকিট নিয়ে বিপাকে পড়েছেন। হাব বলছেন শেষের দিকে চাপ বাড়বে বিমানে। হজ অফিস বলছে সব সংকট কাটিয়ে ভোগান্তিমুক্ত হজ যাত্রার রেকর্ড গড়বে সরকার। হজ যাত্রার চতুর্থ দিনে 10টি ফ্লাইটে ঢাকা ছাড়ছে 4,153 জন, যাদের বেশিরভাগই গেল রাতে আশকোনার হজ ক্যাম্পে এসেছেন। কয়েকজন যাত্রীর অভিযোগ, সার্বিক ব্যবস্থাপনা ভালো হলেও মশার উপদ্রব ও পর্যাপ্ত বসার ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়ছেন তারা। মশার উপদ্রব খুব বেশি, এই ব্যাপারে যেন যারা কর্তৃপক্ষ তারা যত্নবান হন। ক্যাম্পের বাইরের পরিবেশটা, বিশেষ করে সেখানে মশার উপদ্রব খুব বেশি। এছাড়াও যাদের ভিসা জটিলতা ছিল তারা পড়ছেন নতুন সংকটে। সব ঠিক হলেও অনেকে পাচ্ছেন না বিমানের টিকিট। তারপরেও দীর্ঘ প্রতীক্ষার পর যারা সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন তাদের মুখে স্বস্তির ছাপ। এই পর্যন্ত যা দেখতেছি অবজারভেশনে মনে হচ্ছে যে ভালো, কিন্তু সৌদি আরবের যে সিস্টেম, ভিসার সিস্টেম, এই সিস্টেমে নেটের কিছু প্রবলেম দেখা যাচ্ছে, যার ফলে অনেক ভিসা এখনও হয়নি। আজকে ফ্লাইট অথচ ভিসা এখনও তারা পায়নি। বিষয় হয়েছে আমার আজকে রাতে 50 জনের ফ্লাইট, আর একটা সিট আমার দরকার, একসাথে গ্রুপ। একটা সিটের জন্য আমি বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স 2 জায়গাতে আমি পাগলের মতো দৌড়েছি, কোনো কাজ হয় নাই। হজ অফিস বলছে দ্রুত কেটে যাবে সকল সংকট। ক্যাম্পে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। আমাদের একটা স্যানিটারি ইন্সপেক্টরদের 3 জনের একটা টিম আছে, আর এর পাশাপাশি এটা আমরা প্রত্যেক বছরই এটাও করে থাকি। এটাও আমরা করব যে একজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটকেও আমরা ডাকবো, সেও এই বিষয়টা যাতে তদারকি করে। বিমানের এমন যাত্রায় শেষের দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাবের। জানান আটকে যাওয়া হজযাত্রীরাও অতিরিক্ত ফি ছাড়াই যাবে আল্লাহর ঘরের মেহমান হয়ে। এই ফ্লাইট যে খালি যাচ্ছে, এই ফ্লাইটগুলো, এই প্যাসেঞ্জারগুলো পরে গিয়ে আর সমস্যা পড়বে। তো পরে দিয়ে যদি এই ফ্লাইটগুলো যদি এক্সট্রা ফ্লাইট না আসে, তাহলে কিন্তু টিকিটের 4-5 হাজার লোক যেতে পারবে না। চতুর্থ দিন শেষে সব মিলিয়ে 43টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 17,666 জন হজ প্রত্যাশী। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবাদে 2 ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী। স্থানীয়রা জানায় বিরল উপজেলার ধর্মযান সীমান্ত থেকে কৃষক এনামুল হক ও মাসুদ রানাকে ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। তারা দুজন সীমান্ত এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছিলেন। প্রতিবাদে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের 2 ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। ফেসবুকে মসজিদ কমিটির বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার পর থেকে নিখোঁজ পূর্ব রামপুরার মসজিদে মুনাওয়ারের বরখাস্ত হওয়া ইমাম মোহাম্মদ শাইখুল ইসলাম। বৃহস্পতিবার তিনি ফেসবুকে লিখেন, অন্যায়ভাবে পদ কেড়ে নিয়েছে কমিটি। পরিবারের অভিযোগ, মসজিদে না যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। রাজধানীর পূর্ব রামপুরার মসজিদে মুনাওয়ারের বরখাস্ত হওয়া ইমাম মোহাম্মদ শাইখুল ইসলামের পোস্ট। বৃহস্পতিবার ফেসবুকে এটি দেওয়ার পর থেকেই তিনি নিখোঁজ। পোস্টে তিনি দাবি করেন জোরপূর্বক তাকে অপসারণ করেছে মসজিদ কমিটি। পোস্টে কমিটির সভাপতি, সেক্রেটারি সহ উল্লেখ করেন কয়েকজনের নাম, তুলে ধরেন অপকর্মের তথ্য।
তার অভিযোগ, বাসা ও মাদ্রাসায় লোক পাঠিয়ে তাকে মসজিদে যেতে নিষেধ করেছে কমিটি, দেয় হুমকিও। নিখোঁজের ঘটনায় রামপুরা থানায় অভিযোগ দাখিল করেছেন ইমামের স্ত্রী। পরিবার জানায়, মসজিদ কমিটির সাথে তার বিরোধ চলছিল। শনিবার বিকেল 3টার পর থেকেই তার ফোন বন্ধ। আপনি হুজুর আজকে কমিটিতে আজকে যে মিটিংটা হবে এটাতে থাকবেন না। তো উনি বলছে আমি ইমানের জন্য লড়তেছি, আমি সকল ইমানদের জন্য এবং আমার ইসলাম জন্য লড়বো, তাহলে আমার যদি জীবন দিতে হয় আমি জীবন দিব। আমি জাস্ট এটুকুই শুনছি। আমার 3টা বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে আমি আমি আমার স্বামীকে চাই। এটা আমি কমিটিবাসীকেও জানাচ্ছি এবং আমি মুসল্লিদের কাছেও যাচ্ছি যে আপনাদের যেহেতু 9 বছর ইমামতি করছে, একটু হলে তো ওনার প্রতি আপনাদের দরদ আছে। এদিকে কমিটির সাথে ইমামের বনিবনা হচ্ছে না এমন খবর জানেন ওই মসজিদের মুসল্লিরাও। তবে 9 বছর যাবৎ ইমামতি করা হুজুরের নিখোঁজ সংবাদে তারা উদ্বিগ্ন। কারণ এটা নিয়ে খুব একটা আমাদের মসজিদে একটা ঝই ঝামেলা চলতেছে, মহল্লাবাসীর ভিতরে সবার একটা অন্যরকম মিশ্র প্রতিক্রিয়া চলছে। এই বিষয়ে জানতে সভাপতি বা সেক্রেটারি কাউকে পাওয়া না গেলেও কমিটির অন্যান্য সদস্যরা জানালেন, ইমাম নিখোঁজের ঘটনায় তারাও বিব্রত। উনি এখনো এই মসজিদের ইমাম আছেন, যদি বলে যে না উনি সসম্মানে যাবেন, তো আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিদের মাধ্যমে বিদায় সম্বোধনের মাধ্যমে ওনার মানপত্রের মাধ্যমে ওনাকে বিদায় দেওয়া হবে। রামপুরা থানার ওসি জানান, নিজ থেকে তিনি আত্মগোপনে নাকি কেউ গুম করেছে সে বিষয়ে তদন্ত চলছে। সবকিছুই দেখতেছি, ওনারা সিসিটিভি ফুটেজ যদি থাকে এগুলো আমরা সংগ্রহ করব। এখন আমরা তো সার্বিকভাবে আমাদের যেহেতু যদি একটা লোক মিটিং হয়েছে সেটা আমাদের দায়িত্ব, এই সম্পর্কে সঠিক তথ্য জানা এবং তাকে খুঁজে বাইর করা, এটা আমাদেরই দায়িত্ব এবং আমরা বাইর করবো ইনশাল্লাহ। ইমামের সবশেষ ফোনের লোকেশন রামপুরা এলাকা ছিল, জানান এই পুলিশ কর্মকর্তা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।